জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় দেন। এর মাধ্যমে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের 2 মামলা থেকেই খালাস পেলেন তিনি। এছাড়া রায়ে সাবেক এনএসআই এর সাবেক ডিজি, অবসরপ্রাপ্ত মেজর রেজ্জাকুল হায়দার সহ আরও 8 আসামিও খালাস পেয়েছেন। তবে বিভিন্ন মেয়াদে সাজা বহাল আছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জন আসামির। শেষ দিনে এই মামলায় বাবরের পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। উচ্চ আদালতের এই রায় নিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা 2টি অভিযোগই ভিত্তিহীন মনে করেছেন আদালত। এই রায়ের পর বিএনপির এই নেতার মুক্তি পেতে আর কোনো বাধা থাকল না বলেও উল্লেখ করেন শিশির মনির। আজকের এই রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না। এই মামলায় 14 জনের সাজা হয়েছিল। এই 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। এই 5 জন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড়ুয়ার সাজা হয়েছে 14 বছর। এছাড়া বাকি যারা আছেন তাদের মধ্যে আকবর, লিয়াকত, হাফিজ এবং শাহাবুদ্দিন, এই 4 জনকে প্রত্যেককে 10 বছর করে সাজা দিয়েছেন। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার যাবজ্জীবন সাজা থেকে খালাস পেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মুক্তি পেতে তার আর কোনো বাধা নেই। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, বাবর তো আজ মুক্তি পেতে পারেন, সেখানে নেতাকর্মী বা স্বজনরা আসছেন কিনা, কারা কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। নোমান, লুৎফুজ্জামান বাবরের যেই মুক্তি প্রসঙ্গে কিন্তু এই মুহূর্ত থেকে কিন্তু হচ্ছে আজকের দিন থেকে কিন্তু হচ্ছে তাকে মুক্তি দিতে কোনো ধরনের বাধা নেই। তবে হচ্ছে কাগজপত্র এবং একই সাথে মামলার যেই সব কাগজপত্র প্রয়োজন একজন আসামিকে মুক্তি দিতে, সেসব কাগজপত্র এখনও এসে এখানে পৌঁছায়নি। তবে পৌঁছানো মাত্রই হয়তো বা তার মুক্তি হবে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আজকেও হতে পারে এবং ঠিক কবে হবে সেটি কিন্তু পুরোপুরিভাবে জানা যায়নি। তবে এখানটায় কিন্তু হচ্ছে আত্মীয় স্বজন কিংবা তাদের যে বিএনপির নেতাকর্মী তাদের কিন্তু হচ্ছে কোনো ধরনের কাউকেই কিন্তু আমি দেখতে পাইনি। তবে যারা কিনা 2-1 জনের সাথে আমার এখানে কথা হয়েছে তারা কিন্তু আশা প্রকাশ করেছেন হয়তোবা খুব শীঘ্রই তাকে এখান থেকে মুক্তি দিবে। তবে আপনি যেটি বলছিলেন যে কারাও কর্তৃপক্ষের কোনো ধরনের কিন্তু বিবৃতি কিংবা তাদের পক্ষ থেকে কোনো কিছুই কিন্তু আমাদেরকে জানানো হয়নি। তবে যেটি হচ্ছে মূলত 10 ট্রাক অস্ত্র মামলার যেই রায়টি, সেই রায়টি যেহেতু হয়ে গিয়েছে যে এই মুহূর্ত থেকে এখন আর কোনো ধরনের বাধা নেই, সেহেতু কিন্তু হচ্ছে খুব স্বভাবতই যে কোনো সময় কিন্তু মুক্তি পেতে পারেন লুৎফুজ্জামান বাবর। তিনি কিন্তু হচ্ছে ঠিক আছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। গত 2010 সালে কিন্তু তাকে হচ্ছে একটি মামলায় কিন্তু হচ্ছে তাকে গ্রেফতার দেখানো হয়। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপর থেকে কিন্তু তিনি আছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং তাকে হয়তোবা আজকে কিংবা হচ্ছে আগামীকালকের মধ্যেই ছাড়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। নোমান। কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিলের রায় হচ্ছে কাল। 4 দিনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের এই তারিখ জানান। ব্রিফিংয়ে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলার প্রাথমিক তথ্য বিবরণী ঠিক ছিল না, যা আমলে নিলে বিচারিক আদালতেই বাতিল হতো এই মামলা। মঙ্গলবার 17 বছর আগের এই মামলার আপিলের 4র্থ দিনের শেষ দিনের শুনানি হয়। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চে সকাল 10টার কিছু আগে শুরু হয় এই শুনানি। প্রায় 1 ঘন্টার শুনানি শেষে প্রধান বিচারপতি জানান, বুধবার রায় ঘোষণা হবে। রায়ে উচ্চ আদালতে বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন আইনজীবীরা। ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব
তারেক রহমান সাহেব। আগামীকালকে আল্লাহর রহমতে ন্যায় বিচার পাবো, এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। এটাই হচ্ছে আজকের এখানের আদেশ মোতাবেক আগামীকালকে জাজমেন্টের দিন ধার্য আছে। চলতি বছরের মাঝামাঝি সময়েই নির্বাচন আয়োজন করা সম্ভব, আবারও তাগাদা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে জাতীয় নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ, তাই জাতীয় নির্বাচন আয়োজনে বিলম্ব না করার পরামর্শ দেন তিনি। লোকাল গভর্নমেন্ট ইজ নট দ্য, মানে ওইটা তো আপনার জাতির সমস্যার করে না, আপনার দেশ চালায় না, ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায়। দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ, আইন করা জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়। এবং নির্বাচন কমিশনও বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? সব ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন, তবে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা 11:30টার দিকে রাজশাহীতে যুবদলের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা জরুরি। এছাড়া শেখ পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠদের টাকা পাচার করাই উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেন রিজভী। এদিন রাজশাহীর 17 নম্বর ওয়ার্ডে 400 জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমার সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে আমি আমার সদস্যকে আমাদেরকে অতি দ্রুত গণতন্ত্রের আরো যে সমস্ত শর্ত আছে, অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে। কিন্তু এই সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এইটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও তাই হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যারা বলে আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিল বলেও মন্তব্য করেন তিনি। সকালে নারায়ণগঞ্জে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে। যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল, সেখানে তাদের ইন্ধন ছিল। আসন্ন জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এই সহযোগিতা করার বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে জাতিসংঘের অ্যাসাইনমেন্ট টিম। এ তথ্য জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। The Election Commission have asked for things like support with communication, addressing misinformation. They've talked about IT support, software, hardware, transportation support. So there's a range of things, and then the colleagues will assess what makes sense in terms of what the UN can offer and what support could be provided. প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। আখতার আহমেদ জানান, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনডিপি।
আগামী 10 দিনের মধ্যে কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে কমিশন। ইউএনডিপির প্রতিনিধি দল প্রথমে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় পৌনে 1 ঘন্টা বৈঠক করে। পরে সভাকক্ষে অপর 4 কমিশনের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ইসি সচিবের সঙ্গেও পৃথক আরেকটি বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠক শেষে ইসি সচিব বলেন, ইউএনডিপি প্রযুক্তি, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং যোগাযোগ এই বিষয়গুলোতে কারিগরি সহায়তা দেবে। ভোটার তালিকা হালনাগাদের পর এই তালিকা ত্রুটি মুক্ত করার প্রক্রিয়াতেও সহায়তা করবে সংস্থাটি। এছাড়া হালনাগাদ কার্যক্রমে কমিশনের কিছু উপকরণের ঘাটতি আছে, সেগুলো সরবরাহে ইউএনডিপিকে অনুরোধ জানিয়েছে ইসি। চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি, এইটাই। এখন এর বাইরে যদি 20 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, সেই ক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদ তারা কিভাবে সহযোগিতা করছে স্যার? তারা তো সহযোগিতা, ওটা তো আমাদের প্রাতিষ্ঠানিক ব্যাপার, কিন্তু ওইটা তালিকার তথ্যটা আনার পরে কি হবে, ওটাকে জেনারেলাইজেশনের জন্য একটা প্রসেসটা আছে। আমাদের কিছু হার্ডওয়্যারের শর্টেজ আছে, দ্যাট ইজ কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানারে ইত্যাদি শর্টেজগুলো আছে। সেগুলো আমরা বলেছি যে আমাদেরকে এটা আপনারা সাপ্লিমেন্ট করেন উপাত্ত দিয়ে। তারা তো ঘরে ঘরে তো যে আমাদেরকে এটা সাপ্লিমেন্ট করবেন না, আমাদেরই লোক যাবেন ঘরে ঘরে, কিন্তু আনার পরে তথ্যটা আনার পরে আমরা কি করব? কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি অধিগ্রহণের সমস্যার সমাধান করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইয়ং উন কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সুং এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীদের সাক্ষাতে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি দেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সমস্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে একসাথে কাজ করার নির্দেশ দেন। কোরিয়ান ইপিজেডের জমি সমস্যা, যা শিল্প পার্কে এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগের যে মূল প্রতিবন্ধক, সেটি আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, কোরিয়ান ইপিজেড বাংলাদেশের জন্য একটা মডেল হবে। এ সময় ইয়ং উন কর্পোরেশনের চেয়ারম্যান বলেন, দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে। বৈঠকে সব সমস্যা সমাধানের আশ্বাস দিলেন। অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন তিনি। পূর্বাচলে অনিয়ম করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। এ নিয়ে পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়ে শেখ পরিবারের বিরুদ্ধে 6টি মামলা হলো, যেখানে তথ্য গোপন এবং ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেয় আসামি করা হয় শেখ হাসিনা, রেহানা, পুতুল, টিউলিপ সহ 86 জনকে। জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। পরিবহন খাত থেকে দিনে 1.5 কোটি টাকা করে চাঁদাবাজির অভিযোগে বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের আমলে এনায়েতুল্লাহর নেতৃত্বাধীন সিন্ডিকেটের কবল থেকে বের হতে পারেনি সড়ক খাত। 2009 সালের পর জোর করে পরিবহন সমিতির নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিবহন খাতে নতুন বাস নামানোর অনুমোদনের নামে লাখ লাখ টাকা ঘুষ নিতেন এনায়েতুল্লাহ। এছাড়া অবৈধভাবে দেশে বিদেশে গড়েছেন অঢেল সম্পত্তি। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের লিখিত অভিযোগে তুলে ধরা হয়। দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, রাজধানী ও এর উপকণ্ঠের বিভিন্ন রুটে চলাচলকারী 15,000 বাস থেকে প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা আদায় করত এনায়েতুল্লাহর সিন্ডিকেট। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। জমজমাট আয়োজনে পুরান ঢাকায় উদযাপিত হচ্ছে সাকরাইন উৎসব। শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া সহ আশেপাশের এলাকায় বাসার ছাদে আলোকসজ্জা করা হয়েছে। এই মুহূর্তে শাঁখারীবাজার এলাকায় আছেন সহকর্মী মেহেরিন আনি। অ্যানি, সাকরাইন উৎসবের কি আয়োজন দেখছেন? পৌষের শেষ বিকেল আজকে, এবং এই পৌষের শেষ দিনে কিন্তু পুরান ঢাকাবাসী যারা আছেন তারা কিন্তু সাকরাইন উৎসব পালন করে, এবং এই উৎসবের শুরুই হয় আসলে বিকেলে ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে। আপনাকে যদি আমি পেছনে একটু দেখাই, এখানে পুরান ঢাকার যে আকাশ আজকে কিন্তু পুরো রং বেরঙের ঘুড়িতে ছেয়ে গিয়েছে, এবং পুরান ঢাকার যেসব বাসাবাড়িগুলো রয়েছে সেই বাসাবাড়ির ছাদগুলোতে কিন্তু এই সাকরাইন উপলক্ষে কিন্তু নানা আয়োজন
আয়োজন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটি বাসার ছাদে নানা বয়সীর মানুষ কিন্তু তারা এই সাকরাইনকে ঘিরে ঘুড়ি উড়াচ্ছে, কেউ কেউ অনেক নানা ধরনের আসলে পিঠা পার্বণেরও আয়োজন করেছে এই ঘুড়ি উড়ানোর পাশাপাশি। এবং আপনি জানেন যে এই ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে কিন্তু এই সাকরাইন উৎসব পালন হয় এবং কিছুক্ষণ পরে আসলে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু প্রতিটি বাসার ছাদ আপনি দেখতে পাচ্ছেন যে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে এবং যে সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থা সেটিও কিন্তু করা হয়েছে। এবং এই সন্ধ্যার হওয়ার সাথে সাথে কিন্তু এখানে লেজার শো এর আয়োজন করেছে এই পুরান ঢাকার এলাকাবাসী যারা আছেন। তবে এবছর আসলে যারা আয়োজকরা রয়েছে বিভিন্ন বাসাবাড়ির ছাদে যারা আসলে এই সাকরাইন উপলক্ষে যে এই আয়োজনটি করেছে তারা বলছে যে প্রতি বছরের মতো এবছর যে সাকরাইন উৎসবের যে আমেজ সেটি কিছুটা কম। এবছর শুধু শাঁখারী বাজারে যে আমি এখন এই মুহূর্তে যে জায়গাটিতে আছে এখানেই কিন্তু সাকরাইনের বলা চলে যে মূল আনুষ্ঠানিকতা চলছে। পাশাপাশি আপনি জানেন যে লক্ষ্মীবাজার, তাঁতিবাজার, সূত্রাপুর, গ্যান্ডারে এসব এলাকাতেও কিন্তু প্রতি বছরই সাকরাইন পালন করা হয়। তবে এবছর এসব এলাকায় এই সাকরাইনের আমেজ অনেকটাই কম বলে জানিয়েছে যারা আসলে এবছর সাকরাইন পালন করছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এবছর কিন্তু দেখা যাচ্ছে যে যেসব প্রতি বছর যে অপ্রীতিকর ঘটনার যে আসলে আশঙ্কা থাকে এবছর কিছুটা কম হবে বলে জানিয়েছে যারা আসলে আয়োজকরা আছে। তারা জানিয়েছেন যে আসলে নতুন ঢাকা থেকে এবছর পুরান ঢাকায় এই সাকরাইন উৎসবে কাউকে আসলে তারা আমন্ত্রণ করেনি, কেননা প্রতি বছরই নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এবং পাশাপাশি অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটে থাকে। তো সেই জায়গাটিকে ঠিক রাখার জন্য এবং এই সাকরাইন উৎসবকে আসলে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কিন্তু এবছর দেখা যাচ্ছে যে এই সাকরাইন উৎসব আসলে পুরান ঢাকার বাসীরা পালন করছে। তবে আগের বছরের মতো এবছর তেমন কোনো আমেজ আসলে নেই বলে জানিয়েছে এই পুরান ঢাকার বাসিন্দারা। নোমান, পুরান ঢাকায় ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেহেরিন আনি। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় লক্ষ্মীপুর বিলে অনুষ্ঠিত হচ্ছে 266তম হুমগুটি খেলার আসর। লাখো মানুষের ভিড়ে 30 কেজি ওজনের পিতলের বল নিয়ে চলছে কারাকারি। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, খেলা কেমন জমে উঠেছে? ঐতিহ্যবাহী এই হুমগুটি খেলার বিস্তারিত জানাবেন আমাদেরকে। পূর্ব পশ্চিম সব দিকের মানুষই এখানে আসেন এবং এই খেলায় অংশগ্রহণ করেন। তবে গুটি দেখতে পাওয়া এটা কিন্তু একেবারে ভাগ্যের ব্যাপার। লাখো মানুষের কিন্তু পদচারণায় মুখর লক্ষ্মীপুর 10 মাইলের এই মূলত 266 বছরে পদার্পণ করলো হুমগুটি খেলা। এটি মূলত 1758 সালে দৌলত মন্ডল তিনি প্রথম এটি শুরু করেছিলেন। তারপর কিন্তু তার বংশ পরম্পরা পরবর্তী বংশধর এই খেলাটি কিন্তু পরিচালনা করে আসছে। আমরা দেখতে পাচ্ছি গুটিটি এখন লক্ষ্মীপুর থেকে 10 মাইলে আছে এবং এই গুটি কিন্তু আসলে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ গুটি নিয়ে কিন্তু কারাকারি হচ্ছে। জানা যায় জনশ্রুতি আছে মুক্তাগাছের জমিদার রাজা আর শশীকান্তের সঙ্গে ত্রিশালের বৈনরে হেমচন্দ্র রায় জমিদারের জমির পরিমাপ নিয়ে কিন্তু বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে জমিদার আমলের শুরু থেকেই কিন্তু তালুকের প্রতি কাঠার পরিমাণ ছিল 10 শতাংশে, পরগনার প্রতি কাঠার জমির পরিমাণ ছিল 6.5%। একই জমিদারদের ভূখণ্ডের দুই নীতির বিরুদ্ধে কিন্তু গড়ে ওঠে প্রতিবাদ আন্দোলন। জমির পরিমাপ নিয়ে সৃষ্টি বিরোধ মীমাংসাকে কিন্তু লক্ষ্মীপুর গ্রামে গড়ে তালুক সরকারের হাসিমানায় এই গুটি খেলার আয়োজন করা হয়। গুটি খেলায় কিন্তু শর্ত কিন্তু জমিদারদের আমলের এই গুটি খেলা মুক্তাগাছা জমিদারদের প্রজাবৃদ্ধি হয় এবং সেভাবে কিন্তু পরগনা সীমান্তে 0.50 আমলে জমিদারি এই গোড়াপত্তর যা আজও চলে আসছে। শত বছর এই খেলায় হাজার হাজার মানুষের তারা বলছেন এই খেলাটি যেন যুগের পর যুগ টিকে থাকে, বছরের পর বছর টিকে থাকে এবং হারিয়ে যাওয়া গ্রামের এই লোকজ খেলাগুলো কিন্তু যাতে খেলাটি কিন্তু যাতে বছরের পর বছর আসলে টিকে থাকে নতুন প্রজন্মের কাছে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে সাধারণ যারা তরুণ প্রজন্ম রয়েছে। কেন্দ্র করে কিন্তু উৎসুক জনতার ভিড় বিভিন্ন শুধু ময়মনসিংহ জেলা নয় বিভাগের বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকেও কিন্তু
এই খেলা জন্য দেখতে কিন্তু দর্শকরা এসেছেন এবং তারা যেটা বলছেন যে এই অঞ্চলে ঈদ মূলত 3 বার আসে, এই দুটো ঈদ এবং পরবর্তীতে এই হুমগুটি খেলাকে কেন্দ্র করে, এবং আমরা প্রচুর উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছি। এই হুমগুটি খেলার কয়েকদিন আগে থেকেই কিন্তু এই অঞ্চলে মূলত একটা উৎসবের ধুম পড়ে যায়। আত্মীয় স্বজনরা ঘুরতে আসেন, বেড়াতে আসেন, পিঠাপুলির আয়োজন চলে, বিভিন্ন খাওয়া দাওয়ার আয়োজন চলে, আত্মীয় স্বজন বাড়িতে আসেন এবং শুধুমাত্র এক নজর হুমগুটিটাকে দেখার জন্যই কিন্তু হাজার হাজার লাখো মানুষের ভিড় জমে এই লক্ষ্মীপুর এবং 10 মাইল এই অঞ্চলটিতে। এবং এই অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের একদম বাড়তি একটা উত্তেজনা, তারা কিন্তু এই খেলাটি দেখতে এসেছেন এবং শিশুরাও কিন্তু এসেছেন। এবং তারা যেটা বলছেন যে বর্তমান সময়ে যে মাদক এবং অপসংস্কৃতির যুগে আসলে এই খেলাগুলো যত বেশি বাড়বে, তরুণ সমাজ আসলে বিভিন্ন মাদক থেকে এবং সৃজনশীল বিভিন্ন সাংস্কৃতিক যে খেলাগুলো আছে সেগুলোর প্রতি আরও থাকতে পারবে। তো আমরা রয়েছি এক ঝাঁক তরুণের মাঝে এবং এর মধ্যে দিয়ে কিন্তু এই চমৎকার খেলাটি কিন্তু মধ্যরাত পর্যন্ত চলবে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো। ময়মনসিংহের ঐতিহ্যবাহী হুমগুটি খেলার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন আর কোনো উত্তেজনা নেই। বিএসএফ বেড়া নির্মাণ করা থেকে বিরত রয়েছে, পরিস্থিতি স্থিতিশীল। আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ের মিটিংয়ে অসম সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা করা হবে। দুপুরে ময়মনসিংহের সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মত বিনিময় সভা শেষে তিনি এই কথা বলেন। আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে তো আমরা একটা চিঠিও দিচ্ছি যেগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল কবির মল্লিক। সকালে সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীর এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব। আমরা চেষ্টা অব্যাহত রয়েছি। আমি আগেও বলেছি, কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না, সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক। সাভারের রাজফুলবাড়িয়ায় অজ্ঞাত যুবককে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সকালে সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলা প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা জানান, রুদ্রকে পরিকল্পিতভাবে মদ খাইয়ে নদীতে ফেলে হত্যা করা হয়েছে। বাবা মায়ের ডিভোর্স হওয়ার পাশাপাশি পারিবারিক অসচ্ছলতায় বখাটে কিশোর ও মাদকসেবীদের সাথে সখ্যতা হয় রুদ্রের। মাদক বিক্রির টাকায় ভাগ বাটোয়ারার জের ধরেই রুদ্র হাসানকে হত্যার পরিকল্পনা করে স্থানীয় কিশোর গ্যাং লিডার হৃদয় ও তার সহযোগীরা। প্রধান আসামি হৃদয় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনায় জানা যায়, তার নেতৃত্বে 4 থেকে 5 জন যুবক 19 ডিসেম্বর সাভারের রাজফুলবাড়িয়ায় ধলেশ্বরী নদীতে নৌকা চালানোর জন্য নিয়ে যায়। ওই নৌকায় ভিকটিম ও অন্যান্য আসামিরা মাদক সেবন করে। এই সময় ভিকটিম নদীতে পড়ে যায়। উঠতে চাইলে পূর্বশত্রুতার জেরে পানিতে থাকা অবস্থায় নৌকার বৈঠা দিয়ে ভিকটিমের মাথায়, মুখে ও নাকে আঘাত করা হয়। হৃদয়ের ক্ষোভ ছিল যে তার কাছ থেকে টাকা পায়, কিন্তু সে আমাকে টাকা দেয় না, সুতরাং তাকে আমরা মেরে ফেলবো। মদ খাইয়ে ইন্টেনশনালি তাকে বেশি পরিমাণ মদ খাইয়ে তাকে নদীতে সে পড়ে যায় এবং পড়বার পরে যখন সে সাহায্য চায় যে আমাকে উঠান, না উঠিয়ে বরং ওই যে নৌকা চালানোর যে বৈঠা আছে, বৈঠা দিয়ে তার মাথায়, মুখে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং ওই নদীতে থাকা অবস্থায় তাকে আরও মুখে জোর করে আরও মদ খাইয়ে দেয়। মদ খাওয়ানোর পরে একটি সময় তাকে বৈঠা দিয়ে পানির মধ্যে তলিয়ে দেয় বা ধাক্কা দিয়ে পানিতে ফেলে তারা নৌকা নিয়ে তাদের মতো চলে আসে। বিমানবন্দরের পর এবার HMPV ভাইরাস ঠেকাতে আখাউড়া বেনাপোল হিলি স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্দরের ইমিগ্রেশনের পাশে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক।
HMPV ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে গতকাল থেকে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল টিম। ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি করা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। তবে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত কোনো যাত্রী শনাক্ত করা হয়নি। বন্দর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ বলছে, HMPV ভাইরাসের প্রাথমিক উপসর্গগুলো কোনো যাত্রীর মাঝে দেখা গেলে তাকে আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। এদিকে হেলথ ডেস্ক স্থাপন করা হয়েছে বেনাপোল স্থলবন্দর ও হিলি স্থলবন্দরে। সেখানেও যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হলে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আগে করোনা ভাইরাস একটা আতঙ্ক ছড়াইছে, এখানেও একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। বর্ডারে এখন আমরা এখানে দেখতেছি যে দুই পাশে 2টা হেলথ ক্যাম্প আছে। এখানে যারা আসে ভারত থেকে ওদের মানে স্বাস্থ্য পরীক্ষা হিসাবে আমরা এখানের মধ্যে ওই তাপমাত্রা দেখি ওদের কোনো HMP ভাইরাস ওদের মধ্যে আছে কিনা আমরা দেখে পরীক্ষা করি। শেখ হাসিনা তার দলের স্বার্থে পিলখানা হত্যাযজ্ঞ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহিন সরকার বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিডিআর হত্যাকাণ্ডে দ্রুত বিচার দেখতে চায় জনগণ। সকালে জাতীয় প্রেস ক্লাবে ভুক্তভোগী বিডিআর পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে শহীদুল আলম বলেন, কারাবন্দী বিডিআর সদস্যদের সাথে অনেক প্রহসন করা হয়েছে। এ সময় প্রহসনমূলক রায় বাতিল করে জেলবন্দি সব বিডিআর সদস্যকে মুক্তিসহ সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শাস্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সারা দেশে সাজাপ্রাপ্ত 18,519 জন বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। তদন্ত কমিশনের প্রজ্ঞাপন থেকে ব্যতীত শব্দ ও নম্বর অনুচ্ছেদের প্রত্যাহার সহ ন্যায় বিচার পরিপন্থী কোনো শর্ত তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে মেনে নেওয়া হবে না। যদি কোনো নিরপরাধ বিডিআর সদস্য যারা এখনো তাদের সাজা ভোগ করে তাদের মেয়াদ শেষ হয়েছে, যারা পূর্বেই খালাস পেয়েছেন কিংবা এখনো বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে জেলের ভেতরে আছেন এবং একই সাথে যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন, এর মধ্যে পুরো বিচার প্রক্রিয়ায় যদি একজনের সাথেও অন্যায় করা হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এই পুরো প্রক্রিয়াটি আসলে প্রশ্নবিদ্ধ। যেই নিপীড়ক সরকারকে আমরা এত কষ্ট করে হটিয়েছি, এই নিপীড়ক সরকার কিন্তু তার ব্যক্তি স্বার্থে, তার দলের স্বার্থে এই জিনিসটা ঘটিয়েছেন এবং আমাদের দেশকে ক্ষতি করার উদ্দেশ্যে, পার্শ্ববর্তী দেশকে সুযোগ দেওয়ার কারণে, তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার জন্য এবং আমাদের বলিষ্ঠ একটা আর্মি এবং বিডিআর রয়েছে, তাদেরকে দুর্বল করার পেছনেই এই চিন্তাটা ছিল। দুর্নীতি বন্ধ করতে না পারলে ভ্যাট ট্যাক্স বাড়াতে হতো না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন করে ভ্যাট আরোপের প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ চায় না অন্তর্বর্তী সরকার সফল হোক, একটা গ্রহণযোগ্য নির্বাচন দেওয়াই হবে এই সরকারের প্রধান চ্যালেঞ্জ। বিএনপির 31 দফা বাস্তবায়ন হলে দেশে আর স্বৈরাচার তৈরি হবার শঙ্কা থাকবে না দাবি করে বিএনপির এই নেতা বলেন, আগামীতে জনগণের সব দাবি পূরণের জন্য কাজ করবে নির্বাচিত সরকার। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নিত্যপণ্যের দাম কমাতে এই সরকার কোনো উদ্যোগ নেয়নি। টিসিবি ট্রাক সেল বন্ধ ও ফ্যামিলি কার্ড বাতিল এবং শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের নিন্দা জানান তিনি। আপনার ওই পাঠশালা পরিকল্পনা বন্ধ করেন। দেশ চালানোর জন্য যে আনুষঙ্গিক সব কিছু আপনার দরকার, সেটা আপনার নাই। তাই দেশ পরিচালনার চিন্তা না করে নির্বাচন পরিচালনার দিকে আপনি দৃষ্টি দেন। এই যে ভ্যাট ট্যাক্স, পরিবারের কার্ড বন্ধ করা এবং টিসিবি ট্রাকে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।
দুপুরের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি শেষে পরবর্তী দিন ধার্য করেন। আদালতে জামাতের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী। এর আগে ৩ ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালত। প্রায় ২৩ বছর আগে রাজধানীতে খুন হওয়া বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় চার্জশিটভুক্ত একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার এই রায় ঘোষণা করেন। মামলার নথি থেকে জানা যায়, কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে ২০০২ সালের ১০ নভেম্বর রাতে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন কেরানীগঞ্জ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক মোহাম্মদ শফিউদ্দিন। তিন্নি হত্যা মামলার অভিযোগপত্রে ৪১ জনকে সাক্ষী করা হয় ও ২২টি আলামত জব্দ করা হয়। তদন্তে প্রাথমিকভাবে জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম ফারুক অভিযুক্ত হলেও পুলিশ তাকে ধরতে পারেনি। অভির অনুপস্থিতিতে ২০১০ সালে ১৪ জুলাই ঢাকার ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন্নি হত্যা ও মরদেহ গুম সংক্রান্ত মামলায় অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত ১৫ বছরে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি মত প্রকাশের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বেলা ১১:৩০টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় সংস্কার কমিশনের প্রধান বলেন, দীর্ঘদিন ধরে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। এই প্রবণতা বন্ধে সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের রূপরেখা উত্থাপন করা হবে বলে জানান তিনি। এ সময় কমিশনের সদস্য আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, টিটু দত্ত গুপ্ত, জিমি আমির ও আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। সারা দেশে সবার জন্য সাংবাদিকতায় ন্যূনতম একটা বেতনের নিশ্চয়তা থাকা দরকার। কারণ সাংবাদিকদের অর্থনৈতিক বা আর্থিক সচ্ছলতা, আর্থিক নিরাপত্তা যদি না থাকে, তাহলে তার স্বাধীনভাবে কাজ করার মানসিকতাও থাকবে না এবং স্বাধীনতা সে অনেক ক্ষেত্রেই আপোস করতে বাধ্য হবে। কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমকো গ্রুপের 16টি বন্ধ কারখানার প্রায় 40,000 শ্রমিক মানববন্ধন করেছেন। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে সকাল 8টা থেকে জড়ো হতে থাকেন শ্রমিকরা। পরে মহাসড়কের যানজট প্রবণ এলাকাগুলো বাদ দিয়ে মহাসড়কের এক পাশ জুড়ে সারিবদ্ধ হয়ে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় মানববন্ধনকারীরা বলেন, প্রায় 1 মাস আগে তাদের কারখানাগুলো অফ ঘোষণা করা হয়েছে। এতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় 40,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। অন্য প্রতিষ্ঠানেও তারা চাকরি পাচ্ছেন না। এ অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সময়ের মধ্যে কারখানা খুলে দেওয়ার দাবি জানান শ্রমিকরা। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 7 দিনীয় নেভেনে 3 এলাকার আগুন। সবচেয়ে বড় প্যালিসেডসে 14% এবং দ্বিতীয় বৃহৎ ইটন দাবানলের 33% নিয়ন্ত্রণে এসেছে। এখনও শহর জুড়ে জারি আছে লাল পতাকা সতর্কতা। স্থানীয় সময় সোমবার রাত পর্যন্ত দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 24 জনে। প্যালিসেডসে আর ইটনে নিখোঁজ আরও 23 জন। আগুন নেভাতে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এর মধ্যেই শিগগিরই ফের তীব্র বাতাস বইতে শুরু করবে বলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আরও বড় দাবানলের সংখ্যায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে পূর্ব প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এদিকে দুর্যোগের সুযোগে দাবানল কবলিত অঞ্চলে লুটপাটের জন্য গতকাল 9 জনকে গ্রেফতার করেছে প্রশাসন। Of multiple fires that have been raging around Los Angeles for 2 days. Been almost
যুদ্ধ ১৬তম মাসে গড়ানোর পর অবশেষে অস্ত্রবিরতি কার্যকরের আশা জোরালো হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায়। ইসরায়েল হামাস অস্ত্রবিরতি চুক্তির ৯০% চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী বিভিন্ন পক্ষ। সোমবারও ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, দীর্ঘ চেষ্টার ফল ধরা দেওয়ার পথে চুক্তি সম্পন্নে গুরুত্বের সঙ্গে কাজ করছে তার প্রশাসন। অস্ত্রবিরতির আলোচনা অনেকটা এগিয়েছে নিশ্চিত করে যুদ্ধরত ইসরায়েল বলছে, কয়েকদিন বা এমনকি কয়েক ঘন্টার মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হতে পারে। যুদ্ধরত দুই পক্ষ চুক্তিবদ্ধ হলে প্রাথমিকভাবে ৪২ দিনের অস্ত্রবিরতি কার্যকর হতে পারে। সেক্ষেত্রে হামাস ৩৩ জিম্মিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। এরপর দ্বিতীয় ধাপে যুদ্ধে ইতি টানার সম্ভাবনা রয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।